বাংলাদেশ জাতীয় দলের খবরটা আসলে মনে হয় দর্শকদের আগেই দেয়া দরকার। দর্শকরা জানেন ইতোমধ্যে, মানে এমন আপনি নতুন করে দিতেও পারেন, কারণ অনেকেই সকালে ঘুম থেকে ওঠার আগেই তো ম্যাচ শেষ হয়ে গেছে। এখনো মনে হয় তার দিন শেষ হয়ে গেছে, বিশ্বাস করতে পারেনি যে কি আসলে হয়েছে। আপনি বিশ্বাস করতে পেরেছেন কিনা? আগের শোটাতে ঠিক আমরা কথা বলছিলাম যে এই প্রস্তুতি ম্যাচটাই হচ্ছে একমাত্র একটা জায়গা যেখানে আপনি আপনার 11 কম্বিনেশনটা বুঝে উঠতে পারবেন, কন্ডিশন, প্লেয়ারদের আসলে কি অবস্থা। কারণ যখন দেখছিলাম যে তারা প্র্যাকটিস করেছে অস্ট্রেলিয়া গিয়ে, বাংলাদেশ দল বেশ ফুরফুরে মেজাজে ছিল, সবাইকে খুব মানে আত্মবিশ্বাসের সাথে প্র্যাকটিস করতে দেখেছি। তো প্র্যাকটিস ম্যাচে কি হলো? আমি কিছু স্কোর বলি। সাদমান 6, মুমিনুল 6, সৌম্য 5, মুশফিক 2, অমিত হাসান 4, শান্ত 0, মিরাজ 6, হাসান মাহমুদ 2, তাসকিন 0, এবাদত 0। আমরা সবসময় বলি না যে টেস্ট ক্রিকেটে বা লঙ্গার ভার্সন ক্রিকেটে আপনি সেট হয়ে গেলে ইনিংস বড় করাটা আপনার দায়িত্ব। আপনি যদি সেট হয়ে 20 রান 30 রান করে আউট হয়ে যান, সেটা অনেকাংশেই আসলে মানে দলের জন্য খুব বেশি ক্ষতিকারক। তো ওই কথা যাতে বলা না হয় সে কারণে কেউ ডাবল ডিজিটেই যাননি, যে আমি তো সেটই হতে পারিনি, আমি এর আগেই আউট হয়ে গিয়েছি। একমাত্র তানজিদ তামিম 22 রান করেছেন, এছাড়া বাকি যে 10 জন ব্যাটসম্যান ব্যাটিং করেছেন তারা কেউ ডাবল ডিজিটেই পৌঁছাতে পারেননি। দ্যাট টেলস ইউ দ্য হোল স্টোরি। আপনি 3 দিনের প্রস্তুতি ম্যাচে তৃতীয় দিনের সকালেই হেরে গেছেন। কাদের সাথে? অস্ট্রেলিয়ার একটা একাদশের বিপক্ষে, যেই দলটাতে চেনা নাম একমাত্র কুর্তিস প্যাটারসন বা জর্জ ফিলিপি ছাড়া আর কেউই নন। আপনি 8 উইকেট দিলেন একজন বোলারকে, ক্যাম্বেল থমসন। তিনি এর আগে অস্ট্রেলিয়ার হয়ে একটা মাত্র 4 দিনের ম্যাচ খেলেছেন বা প্রথম মানে লঙ্গার ফরম্যাটের ম্যাচ খেলেছেন। মানে এর চেয়ে হতাশাজনক আর কিছু হতে পারে না। হ্যাঁ, আপনি ডারউইনকে বা মারারা ক্রিকেট গ্রাউন্ডের উইকেটকে দোষ দিতে পারেন, কিন্তু এই উইকেটেই আপনি ফার্স্ট ইনিংসে 250-এর ওপর রান করেছেন। এই উইকেটেই অস্ট্রেলিয়ার এই একাদশটা, যেখানে আপনি খুব বেশি নাম চিনবেন না, তারা বড় একটা লিড নিয়েছিল, 350-এর ওপর রান করেছিল। সেই উইকেটে তৃতীয় দিনে আপনি 54 রানে অল আউট হয়ে যেতে পারেন না। সেটা আপনার প্রস্তুতির ঘাটতিকেই দেখায়, সেটা আপনার যে সক্ষমতার অভাব সেটাকেই ফুটিয়ে তোলে। হ্যাঁ, ডারউইনে ম্যাকেতে অস্ট্রেলিয়ানরা খুব বেশি ক্রিকেট ম্যাচ খেলে না। ওই উইকেটগুলোতে আসলে আপনি নিশ্চিত করে বলতে পারবেন না যে আপনি উইকেটে সেট হলে আপনি বড় ইনিংস খেলতে পারবেন, তা না। তারপরও আপনি এই দলটার সাথে ইনিংস 38 রানের ব্যবধানে তৃতীয় দিনের সকালে হারতে পারেন না এবং 54 রানে অল আউট হতে পারেন না। এবং ক্যাম্বেল থমসনের মতো একজন ক্রিকেটার, যিনি অস্ট্রেলিয়ার হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন মাত্র 1 ম্যাচ, তাকে 8 উইকেট দিতে পারেন না। বাট আলটিমেটলি বাংলাদেশ এই যেই পারে না সেগুলোই আসলে করেছে। আমরা যদি আসলে ইনিংসের চেহারাটাই যদি একটু দেখি যে ইনিংসের চেহারা আসলে কেমন ছিল, বাংলাদেশ প্রথম ইনিংসে তো মিরাজের সেঞ্চুরিতে উতরে গেছে। ঠিক সেই ম্যাচটা শুরু হওয়ার আগের যে শোটা ছিল সেখানে আমরা কথা বলছিলাম যে মেহেদী হাসান মিরাজ, তার রোলটা আসলে কি হবে, শুধুমাত্র ভাইস ক্যাপ্টেন বলেই কি তিনি আসলে একাদশে থেকে যাবেন কিনা আলটিমেটলি। বাট তিনি ঠিক পরদিনই আসলে সেঞ্চুরিটা করে জবাবটা দারুণভাবে দিয়েছিলেন। একটা আত্মবিশ্বাস এসেছিল তার ওপর এবং দলের ওপর। যদিও সেখানে আসলে মানে 2 ইনিংস মিলিয়ে দেখেন 50+ রানই একটা মাত্র ক্রিকেটারের বাংলাদেশের। এবং সেকেন্ড ইনিংসের কথা তো আপনি আসলে বলেছিলেন, যেটা আসলে রান সংখ্যা কম, ফোন নাম্বার টেলিফোন নাম্বার আসলে বেশি মনে হয়। এবং যেই বোলারের কথা আপনি আসলে বলছিলেন যে বাংলাদেশের বোলিং পারফরমেন্স নিয়ে যদি আসলে জানতে চাই, বোলিং পারফরমেন্স নিয়ে আসলে কতটা সন্তুষ্ট হয়েছেন? 92 রানে লিড দিতে পেরেছিল, যেটা তো আসলে খারাপ ছিল। আপনি প্রথমে যদি ব্যাটিং এর কথায় আসি, মোর অর লেস বাংলাদেশ পাস মার্ক পেতে পারে। ইটস বিকজ অফ মেহেদী হাসান মিরাজ, যে ওই সেঞ্চুরির কারণেই আপনি 263 রান করতে পেরেছিলেন। এছাড়া 30-এর ঘরের 2টা ইনিংস খেলেছেন সাদমান ইসলাম এবং নাজমুল হোসেন শান্ত। আপনি যদি 30 রানের 2টা ইনিংস খেলেন, সেটাও আপনাকে খুব বেশি আত্মবিশ্বাস দেবে না। একমাত্র পজিটিভ সাইন যে মিরাজের ফর্মে ফেরা বা মিরাজের রান করতে পারা। এখন প্রস্তুতি রানকে আপনি কখনো ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে মেলাতে পারবেন না। তারপরও তিনি প্রায় 70-এর ঘরের স্ট্রাইক রেটে 100 রানের একটা ইনিংস খেলেছেন। দ্যাট ওয়াজ আ গুড সাইন, পজিটিভ সাইন যে মিরাজ শুধুমাত্র ভাইস ক্যাপ্টেন নন। তার পক্ষে 7 বা 8 যেই জায়গায় তিনি ব্যাটিং করেন না কেন, তার পক্ষে পারফর্ম করা সম্ভব এবং তিনি ইনপুট দিতে পারবেন। এখন কথা হচ্ছে যে আপনি প্রস্তুতি ম্যাচ থেকে কি যাচাই বাছাই করবেন যে আপনার সেরা একাদশ কেমন হবে। ফার্স্ট ইনিংসের ব্যাটিংয়ে আমরা দেখেছি যে টপ অর্ডার প্রথম 4 জনই লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান এবং আমরা দেখেছি যে কোরি রেকিউচলির কাছে তারা কিন্তু
খানিকটা হলেও আসলে ব্যাকফুটে গেছেন এবং রকিও কোহলি একাই আসলে 6টা উইকেট ফার্স্ট ইনিংসে নিয়েছেন। মানে রাইট আর্ম অফ স্পিনারদের এগেনস্টে বাংলাদেশ ভালো করতে পারেনি। সেকেন্ড ইনিংসে বাংলাদেশ ক্যাম্বেল থমসনের লেফট আর্ম পেসের এগেনস্টে আসলে হাবুডুবু খেয়েছে, খাবি খেয়েছে। এখন বোলারদের পারফরমেন্সের কথা যদি আপনি বলেন, খুব বেশি আশা জায়গা নিয়ে কিছু কি আছে? আপনি যদি খেয়াল করেন, তাসকিন হ্যাজ ডান আ ডিসেন্ট জব। আপনি যদি খেয়াল করেন না, হাসান মাহমুদ কিংবা মুশফিক হাসান কিংবা খালেদ, হ্যাঁ এবাদত, তারা কিন্তু খুব ভালো পারফর্ম করতে পারেনি। তাসকিন 2টা উইকেট নিয়েছেন, তার ইকোনমি ছিল 3.7। হাসান মাহমুদ ডান এক্সেপশনালি ওয়েল, 42 রানে 4 উইকেট নিয়েছেন, 19 ওভার বল করেছেন, তার উইকেট সংখ্যা 4টা। মানে তাসকিন এবং হাসান মাহমুদ মিলে 34 ওভার বল করেছেন। আমরা দেখেছি খালেদ প্রায় 13 ওভার বল করেছেন, 51 রান দিয়ে 1টা উইকেট নিয়েছেন, তার ইকোনমি 4.1। এবাদত 13 ওভারে 66 রান দিয়ে 1টা উইকেট নিয়েছেন, ইকোনমি 5.1। আপনি উইকেট নিতে না পারেন, কিন্তু আপনাকে রান কন্টেইন করতে হবে। সেই কাজটা কিন্তু এবাদত বা খালেদের কেউ খুব ভালো করতে পারেননি। মিরাজ 2টা উইকেট পেয়েছেন, তবে অস্ট্রেলিয়ার উইকেটে মিরাজের রোলটা অ্যাজ আ স্পিনার খুব ভাইটাল হবে না। অলরাউন্ডার ক্যাটাগরিতে হয়তো তিনি খেলবেন। এখন 3জন পেসার যদি আপনি খেলান, অন্তত 3জন পেসার তো অস্ট্রেলিয়ার মাটিতে আপনাকে খেলাতে হবে। তাসকিন, হাসান মাহমুদের পরে কে? খালেদ খুব ভালো পারফর্ম করতে পারেনি। এবাদত আমরা দেখেছি ইনজুরির পর থেকেই নিজের সেরা ছন্দে নেই। মুশফিক হাসান মাত্র 4 ওভার করেছেন, 38 রান দিয়েছেন। আমি এটার জায়গায় একটু অবাক হয়েছি যে আপনি ওয়ার্ম আপ ম্যাচে একজন বোলারকে দিয়ে মাত্র 4 ওভার বল করতে পারেন না, যিনি মূল বোলার দলের, মূল পেসারদের একজন। হয়তো আপনি ধরেই নিয়েছেন আপনি তাকে খেলাবেন না, সে কারণে আপনি মাত্র 4 ওভার করিয়েছেন। তাইজুলের ইনজুরিটা বাংলাদেশের জন্য বড় একটা আঘাত। তাইজুল যদি ফার্স্ট টেস্টটা খেলতে না পারেন, দ্যাট উইল বি আ বিগ ব্লো ফর বাংলাদেশ। লিটন দাস, তাকে নিয়েও ইনজুরি কনসার্ন আছে। এই দুজন বাংলাদেশের টেস্টের অন্যতম সেরা ভরসা ব্যাটিংয়ে এবং বোলিংয়ে। দুইজনকে যদি না পাওয়া যায়, এবং আমরা ফার্স্ট ওয়ার্ম আপ ম্যাচে যেই ফলাফল দেখলাম, বাংলাদেশের জন্য আসলে ভয়ের কারণ হতে পারে। আপনি ক্যাম্বেল থমসনকে যদি 8 উইকেট দেন, রকিও কোহলিকে যদি 6 উইকেট দেন এগেইনস্ট ফুল স্ট্রেংথ অস্ট্রেলিয়ান টিম, আরও একবার বলছি ফুল স্ট্রেংথ অস্ট্রেলিয়ান টিম, বোলান কামিন্সদের এগেনস্টে বা স্মিথ লাবুসেনাদের এগেনস্টে আপনাকে ভয়ই দেখাবে আসলে। বাট আলটিমেটলি আমরা দেখেছি যে ম্যাচের পর কোচ কথা বলেছেন, এবং কোচ যে ভিডিও বার্তা দিয়েছেন সেখানে তিনি আসলে হতাশাও প্রকাশ করেছেন, আবার আশাও প্রকাশ করেছেন, দুটোই। কারণ যেই পারফরমেন্স বাংলাদেশের দিক থেকে এসেছে, এটা আসলে হতাশারই। কোচ নিজেও বলছিলেন যে যেইভাবে আমরা প্র্যাকটিস শুরু করেছিলাম প্রস্তুতি ম্যাচটাতে, আসলে সেইভাবে আমরা রেজাল্টটা পাইনি বা সেই প্রতিফলনটাই দেখা যায়নি। তবে আশাবাদী যে সামনে এখনো হাতে 3 দিন আছে, 13 তারিখ থেকে খেলা শুরু। হ্যাঁ, তো মানে সেই মানে যেই সময়টুকু আছে, সেই সময়টুকুতে কভার আপ করার চেষ্টা করবে বাংলাদেশ দল। বাট আলটিমেটলি এই সময়ে কভার আপটা সম্ভব কিনা, ওই যে আপনি বারবার যেটা বলছিলেন যে ফুল ফ্লেজড অস্ট্রেলিয়ান টিমের এগেইনস্টে বাংলাদেশ ওই রিদমটা খুঁজে পাবে কিনা, আত্মবিশ্বাসটা। কারণ যেভাবে মানে 54 রানে অল আউট হওয়ার পর, ইনিংস ব্যবধানে হারার পর আদৌ এটা সম্ভব কিনা, ওয়েল দেখা যাক, সেটা তো আসলে সময়ই বলে দেবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.